সুন্দরবনটা একটা ম্যানগ্রোভ অরণ্যের বন বলা হয়। এই অরণ্যকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ট্রু ম্যানগ্রোভ বা প্রকৃত ম্যানগ্রোভ, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানগ্রোভ বা সহবাসী ম্যানগ্রোভ। এই ট্রু ম্যানগ্রোভগুলি শ্বাসমূল থাকে, এয়াররুট থাকে। আর এই ট্রু ম্যানগ্রোভগুলির শিকড়টা অনেকটা দূর বিস্তৃত। এই যে শিকড়গুলি জালের ফাঁসের মতো আটকে রাখে, তার ফলে সয়েল ইরোশনটা কমে, মাটির অবক্ষয়টা কমে যায়। সুতরাং নদী ভাঙবে, কিন্তু গাছের শিকড় মাটিটা যদি ধরে রাখতে পারে তাহলে ভাঙনটা কমে যাবে। কিন্তু ম্যানগ্রোভ যেখানে আছে সেখানে ওয়েভ ড্যাশটা কমিয়ে দিচ্ছে। ওয়েভ ড্যাশটা কোথায় কোথায় কমাচ্ছে? চরের হাইল্যান্ড যেটা চর, আর লো ল্যান্ড যেটা ওয়াটার, ভাটার সময় মানে লো টাইডের সময় যখন জলটা নিচে নেমে নেয়, সেই সময় যদি ওয়েভ ড্যাশ হয় তাহলে চরটা তখন ভাঙতে শুরু করে। সেই ভাঙনটা রোধ করে ম্যানগ্রোভের গাছ। আবার জোয়ারের সময়, হাই টাইডের সময় জলটা যখন নদীর বাঁধের কাছে যায়, তখন বাঁধের মাটিটাকে সে খুবলে খুবলে নিয়ে আসে। ওই বাঁধের কাছে যে গাছগুলি থাকে, যেমন গেঁয়ো গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছগুলো থাকে, এই গেঁয়ো গাছ এবং তার শিকড় এই মাটিটাকে রক্ষা করে রাখে। সুতরাং ম্যানগ্রোভ না থাকলে এই সুন্দরবনের নদীবাদ টিকত না। আমাদের অভিজ্ঞতা আছে 2009 সালের 25শে মে সোমবার দ্বিতীয়া তিথিতে বেলা 10:20 120 কিলোমিটার গতিবেগের আয়লা ঘূর্ণিঝড় জল এবং ঘূর্ণ বাতাস নিয়ে আমাদের দোরগড়ায় পৌঁছে গেছিল। সেই সময়ে সুন্দরবনে 778 কিলোমিটার নদীবাঁধ ভেঙেছিল। এই নদীবাঁধ যখন পর্যবেক্ষণ করা হলো, তখন দেখা গেল যেখানে ম্যানগ্রোভ নেই সেই জায়গাটাই ভাঙা, নদীবাঁধটা ভেঙেছে। আফটার আয়লা সেই সমস্ত জায়গাগুলিতে ম্যানগ্রোভের চারা লাগানো হয়েছে, ফলে সেখানকার যে মাটি অনেকটা শক্ত হয়েছে, মানে ভাঙনটা রোধ হয়েছে। সুতরাং এই ধরনের ম্যানগ্রোভ যদি আমরা আরও বেশি বেশি করে লাগাতে পারি, তাহলে আমাদের চর সুরক্ষা পাবে, বাঁধ সুরক্ষা পাবে এবং গাছগুলি বেঁচে থাকবে।